সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। 24 ঘন্টায় আরও 60 জন, গাজায় নিহত বেড়ে 36,439। এরপর থাকবে গাজায় হামাসের শাসন কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত 12। এরপর থাকবে যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত 1, আহত 24। আরও থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, শান্তি সম্মেলনে যেতে বাধা দিচ্ছে চীন, রাশিয়া। এবং সর্বশেষ থাকবে কেন হঠাৎ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড়, থাকছে সম্পর্কে বিস্তারিত। 24 ঘন্টায় আরও 60 জন, গাজায় নিহত বেড়ে 36,439। গাজা ইসরায়েলি হামলায় আরও 10 জন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। সর্বশেষ এই হামলায় ক্যাম্পের 6 জন নারী ও শিশু নিহত হয়। এছাড়া পৃথক হামলায় আরও 4 জন মিলে মোট 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবর দিয়েছে, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় 36,439 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া দীর্ঘ 7 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে 82,627 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে 60 জন নিহত এবং 220 জন গুরুতর আহত হয়েছেন। গাজায় হামাসের শাসন কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল। টানা 8 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। ইসরায়েল যে কোনো মূল্যে হামাসকে নির্মূল করতে চায়। অন্যদিকে পাল্টা প্রতিরোধে গাজা এখনও অবস্থান ধরে রেখেছে হামাস। এর মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনাও। হামাস বলছে যুদ্ধের পরও তারা গাজায় থাকবে, তবে গাজায় হামাসের শাসন আর কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল, এমন ঘোষণা দিয়েছে আগ্রাসী এই দেশটি। সোমবার 3রা জুন তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় হামাসের শাসন আর মেনে নেবে না এবং হামাসের বিকল্প করা হতে পারে সেটি তারা পরীক্ষা করছে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন। তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবকে অগ্রাহ্য করারও আরও একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গতকাল একটি বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপগুলো পরিচালনা করার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিকল্প শাসক খুঁজে বের করার বিষয়টি মূল্যায়ন করছে। গ্যালান্ট বলেছেন, আমরা একের পর এক এলাকা বিচ্ছিন্ন করব, সেই এলাকাগুলো থেকে হামাস সদস্যদের সরিয়ে দেব এবং এমন একটি বাহিনী তৈরি করব যা হামাসের একটি বিকল্প সরকার গঠন করতে পারবে এবং বিকল্প সেই সরকার হামাসের জন্য হুমকি হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, একদিকে সামরিক পদক্ষেপ, অন্যদিকে সরকার পরিবর্তনের সক্ষমতা অর্জন করতে হবে। চলমান যুদ্ধের এই দুটি লক্ষ্য আমাদের সামগ্রিক লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করবে, আর তা হলো হামাস সরকার এবং এর সামরিক শক্তিকে ধ্বংস করা এবং বন্দীদের ফিরিয়ে আনা। যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমরা গাজায় হামাসের শাসন কোনো পর্যায়ে মেনে নিব না। এর আগে গাজার যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার একটি প্রস্তাব সামনে এনেছেন। অপরদিকে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদের একজন ইয়ার লাপিদ এই সংকটে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার সমর্থনের প্রস্তাব দিয়েছেন। সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত 12। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় 12 জন নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্পো শহরের কাছে একটি কারখানা ইসরায়েলি হামলায় অন্তত 12 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। খবর আল জাজিরার। সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। শুধুমাত্র জানানো হয়েছে যে মধ্যরাতের কিছু সময় পর ইসরায়েলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ পূর্ব দিক থেকে কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর উত্তরে অবস্থিত হায়ান শহরে হামলায় বেশ কয়েকজন সিরীয় এবং বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। হামলার পর একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইসরায়েল সিরিয়ায় এ পর্যন্ত কয়েকশোবার হামলা চালিয়েছে, যদিও তারা প্রতিবেশী দেশটির বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের কথা খুব কমই স্বীকার করেছে। বেশিরভাগ সময় তারা হামলা চালানোর কথা অস্বীকার করেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন, হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত যোদ্ধারাই সিরিয়ায় হামলার মূল লক্ষ্য। গত 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকেই সিরিয়ায় ইসরায়েলের হামলা বেড়েই চলেছে।
যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত 1, আহত 24। যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে আরও 24 জন আহত হয়েছে। দেশটির ওহাইও অঙ্গরাজ্যের ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরে অ্যাক্রন শহরে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে, খবর বিবিসির। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কেলি স্ট্রিট এবং 8ম এভিনিউয়ের কাছে ঘটনাস্থল থেকে কর্মকর্তারা কয়েক ডজন বুলেটের ক্রাসিং এবং একটি বন্দুক উদ্ধার করেছেন। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে অ্যাক্রন পুলিশ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কোনো সন্দেহজনকেও চিহ্নিত করা হয়নি। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে কমপক্ষে 25 জনকে গুলি করা হয়েছে, এর মধ্যে একজন নিহত হয়েছে। হামলায় আহত বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর, তবে অনেকের আঘাতই তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছে। অ্যাক্রনের মেয়র শামস মালিক এবং পুলিশ প্রধান ব্রেয়ান হার্ডিং পরে সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি জারি করে এই ঘটনায় জড়িতদের বিচারে আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাক্রনের মেয়র শামস মালিক জানিয়েছেন এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, এমন বিবেকহীন সহিংস ধ্বংসলীলার পরে আমাদের শহরে অস্থিরতা বিরাজ করছে। কেন এমন হামলা চালানো হলো, আমরা সেই উত্তর খুঁজে চলেছি। 24 জনের বেশি ভুক্তভোগীর আঘাত এবং ট্রমা আজ পুরো অ্যাক্রন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন লোকজনকে পুলিশের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে তার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের নগর প্রশাসন এবং অ্যাক্রন পুলিশ বিভাগের কাছে জননিরাপত্তার বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা আমাদের সম্প্রদায়ের মধ্যে বন্দুক সহিংসতা বন্ধ রাখার লক্ষ্যে কাজ করে যাব। জেলেনস্কির অভিযোগ, শান্তি সম্মেলনে যেতে বাধা দিচ্ছে চীন রাশিয়া। এ মাসের শেষে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলনে অন্যান্য দেশকে যোগদানে নিরুৎসাহিত করছে চীন রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার সিঙ্গাপুরের শাংরি-লা সংলাপ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি। রবিবার সেখান থেকে বক্তৃতা এশিয়া প্যাসিফিক দেশগুলোকে সুইস বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডের ওই শীর্ষ সম্মেলনে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের 1991 সালের সীমান্ত পুনর্বহাল করার উপর আলোকপাত করা হবে। জেলেনস্কি বলেন, বিশ্বকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসতে হবে, শক্তিশালী হয়ে রাশিয়াকে চাপ দিতে হবে। এছাড়া পুতিনকে থামানোর জন্য অন্য কোনো উপায় নেই। হতাশা প্রকাশ করে তিনি বলেন, কিছু বিশ্ব নেতা এখনও শীর্ষ সম্মেলনে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেননি। রাশিয়া দেশগুলোকে আশ্রয় গ্রহণ, অংশগ্রহণ না করার জন্য সতর্ক করেছে এবং কৃষিপণ্য ও খাদ্যপণ্যের উপর অবরোধ আরোপের হুমকি দিয়েছে। এভাবে তারা সম্মেলনকে ভণ্ডুল করতে চাচ্ছে। শাংরি-লা সিকিউরিটি ফোরামে বক্তৃতাকালে তিনি আরো বলেন, রাশিয়ার অস্ত্রের এমন কিছু উৎপাদন আছে যা চীন থেকে আসে। পরে তিনি গণমাধ্যমকে বলেন, চীন অন্যান্য দেশের নেতাদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে এই ধরনের প্রচেষ্টাকে সমর্থন করেছে। এর আগে রাশিয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, বিশ্বের বৃহত্তম দেশটি যখন স্বীকৃত সীমান্ত, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদকে অবমাননা করে তখন বিশ্বব্যাপী নিরাপত্তার অসম্ভব। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বর্তমান অবস্থা আলোচনার জন্য এবং চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরতে জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করবেন। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর রাশিয়া আক্রমণের পর এটি হচ্ছে জেলেনস্কির দ্বিতীয়বার এশিয়া সফর। ওই আক্রমণের পর থেকে রাশিয়া শাংরি-লা সংলাপে যোগ দেয়নি। এবং সর্বশেষ জানিয়ে দিব, কেন হঠাৎ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড়। হঠাৎ করে দীর্ঘদিন দায়িত্ব সামলানো প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর সেই প্রতিরক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চপদস্থ আরও 5 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। ফলে রহস্য দানা বাঁধতে থাকে। আকস্মিকভাবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুকেও বরখাস্ত করার পরেই কেন দুর্নীতি বিরোধী অভিযান শুরু করলেন পুতিন প্রশাসন। ইউক্রেনে প্রায় 3 বছরের যুদ্ধের পর রাশিয়া বর্তমানে সুবিধাজনক অবস্থানে। সাম্প্রতিক সময়ে উত্তর দিক থেকে অগ্রসর হয়ে খার্কিভ অভিমুখে হামলা চালিয়েও মিলছে সফলতা। পূর্ব দিকের দনবা সঞ্চালনে রুশ বাহিনীর জয় পাচ্ছে। বিপরীতে সেনা আর অস্ত্র গোলাবারুদের সংকটে ঢুকছে ইউক্রেন। রাশিয়ার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ইউক্রেনের এই সংকটেও কাজে দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, যুদ্ধক্ষেত্রে অগ্রগতির পরেও কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে সরিয়ে দিলেন পুতিন। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারি চুক্তির বিষয়ে প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমগুলো। প্রকাশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করেছে।